This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবরে নজর রাখবো, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই 2 ঘন্টা পার। আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অফিসারদের আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় রোগী কল্যাণ সমিতিরও। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এখনো অবধি সিবিআই তার বাড়িতে রয়েছে, কোনো নতুন তথ্য সামনে আসছে? তন্নিষ্ঠা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে 2 ঘন্টারও বেশ খানিকটা বেশি সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। দুপুর 2:15 নাগাদ সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শ্যামবাজার লাগোয়া এই যে আবাসন রয়েছে, এই আবাসনের একেবারে টপ ফ্লোরে অর্থাৎ 4th ফ্লোরে যে অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে তারা পৌঁছে যান। ফ্ল্যাটের বাইরে ওঠার যে সিঁড়ি দেখতে পাচ্ছ সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখা হয়েছে। কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। তবে মূলত আজকের এই যে জিজ্ঞাসাবাদ সম্পর্কে আমরা যেটা জানতে পারছি যে আরজিকরের যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলাকে সামনে রেখেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ। তার কারণ যে এই যে অতীন ঘোষ তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র হওয়ার পাশাপাশি তিনি কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির যে কমিটি সেই কমিটিতেও ছিলেন। কিছুদিন আগেই আমরা যেটা দেখেছিলাম যে শ্রীরামপুরের বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায় তার বাড়িতেও এই দুর্নীতি মামলাকে সামনে রেখেই সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে সময়কালে আরজিকরের এই দুর্নীতির কথা বলা হচ্ছে বা সিবিআই তদন্তে এখনও পর্যন্ত যে সময়কালের তথ্য সামনে উঠে এসছে সেই সময়কালের মধ্যে 3টে এমন বৈঠক হয়েছিল যে বৈঠকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি উপস্থিত ছিলেন, অতীন ঘোষ এই রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে তিনি উপস্থিত ছিলেন, অন্যদিকে সুদীপ্ত রায় তিনিও উপস্থিত ছিলেন। অর্থাৎ 3 জনের উপস্থিতিতে কিন্তু এমন 3টে বৈঠকের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন। আর সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল, কি বিষয় উঠে এসেছিল সেগুলো কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি আরজিকর হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতালের যে বিভিন্ন দুর্নীতি, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে হাসপাতালের ভিতরে বিভিন্ন ক্যাফেটেরিয়া যে বরাত পেয়েছিলেন অনেকে, সেই বরাত পাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সেই সম্পর্কে তুমি আমাদের সঙ্গে থাকো। ফের অ্যাকশনে সিবিআই, এদিকে আশাবাদী তিলোত্তমার পরিবার। এতদিন আমরা এই নামটা সামনে আসছিল না, আমরা এই অতীন ঘোষের নামটা হঠাৎ করে আজকে এসছে। একটু তো মনে হচ্ছে যে না, সিবিআই এই ব্যাপারটা অন্তত দেখছে, দুর্নীতি ব্যাপারটা একটু দেখা দরকার। আর আমার মেয়ে দুর্নীতির বলি সম্পূর্ণভাবে, সিবিআই বলুক আর না বলুক শেষ পর্যন্ত বেরোবে। আমরা যেভাবে লড়াই চালাবো আমরা এইভাবেই লড়াই চালাবো যাতে এই জিনিসটা বেরিয়ে আসে সামনে। দুর্নীতির সঙ্গে যুক্ত আমার মেয়ের মৃত্যু, সেটা সামনে আসবেই। সুপ্রিয়, তিলোত্তমার মা বাবা তারা বলছেন তারা আশাবাদী এবং দুর্নীতির বলি হয়েছে তিলোত্তমা, সেই বিষয়টা নিয়ে এখনো তারা স্পষ্ট, এবং এই যে সিবিআই ফের টেনে ফুঁড়ে নেমেছে তাতে আশাবাদী তারা। একদমই, দেখো এই দুর্নীতির সঙ্গে আর কার কিভাবে কোন রকম ইনভলভমেন্ট রয়েছে কিনা সেগুলো তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং যে বিষয়গুলো আমি তোমাকে বলছিলাম যে হাসপাতালে টেন্ডার পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্ট বা বিভিন্ন যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বা বিভিন্ন মেডিকেল কিট কেনার ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসছে সেই সম্পর্কিত বিষয়ে অতীন ঘোষ তিনি কোনো রকম কোনো কিছু জানতেন কিনা বা তিনি অবগত ছিলেন কিনা সেগুলো তার কাছ থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। 4 জন অফিসিয়াল সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। আমরা যেটা জানতে পারছি যে অতীন ঘোষের স্টেটমেন্ট রেকর্ড করা হবে এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একটি ক্যাফেটেরিয়া সুপারিশের ভিত্তিতে, কোনো প্রভাবশালী সুপারিশের ভিত্তিতে বরাত পেয়েছিলেন এমন অভিযোগও কিন্তু সামনে এসছে। আর সেই চন্দন লৌহ যার স্ত্রী ক্ষমা লৌহের নামে এই ক্যাফেটেরিয়ার বরাত পেয়েছিলেন, সেই চন্দন লৌহ এবং এই ক্ষমা লৌহ এদেরকে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। ইডি তদন্তকারী আধিকারিকরা তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অতীন ঘোষের পরিচিত হওয়ায় অতীন ঘোষ তিনি সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে সুপারিশ করেছিলেন এবং তার ভিত্তিতেই চন্দন লৌহের স্ত্রী ক্ষমা লৌহের নামে এই ক্যাফেটেরিয়ার বরাত মিলেছিল। যদিও চন্দন লৌহ তিনি যেটা দাবি করছেন যে তিনি একেবারে নিয়ম মেনেই তিনি সমস্ত কিছু নথি জমা করেছিলেন এবং টেন্ডারের নথি জমা করেছিলেন এবং তার ভিত্তিতেই তিনি সেই ক্যাফেটেরিয়ার বরাত পেয়েছিলেন। এই সমস্ত বিষয় যাবতীয় যা তথ্য প্রমাণ তদন্তকারীদের কাছে ইতিমধ্যেই উঠে এসছে, তার ভিত্তিতেই কিন্তু অতীন ঘোষের সঙ্গে কথা বলে তার স্টেটমেন্ট রেকর্ড করার কাজ তদন্তকারীরা চালাচ্ছেন। 2 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এখানে মোতায়েন রাখা হয়েছে। তুমি নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। বিমান বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য নিয়ে শোনাবো। নির্বাচনে যেন আমাদের পর্যদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা ইডিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন,
তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না। দুর্নীতি ইস্যুতে তৃণমূলের দিকে আক্রমণ শানিয়ে গত 22শে অগস্ট দমদমের সভা থেকে ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী, চলুন শুনে নেওয়া যাক। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। নির্বাচন আসলে এজেন্সি আসবে, এটা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ জেনে গেছে। সিনেমা রিলিজ করার আগে সিনেমার ট্রেলার রিলিজ হয়, আর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে যখন ভোট আসে সেই রাজ্যে এজেন্সিগুলো সক্রিয়তা বাড়ে। এটা নতুন কিছু না। এই সস্তার নাটকে তৃণমূলকে যদি ভাঙা যেত তাহলে 21 রাজ্যের ক্ষমতা তারা দখল করতে পারতেন। আরজি করের মৃত্যু এবং আর্থিক দুর্নীতি এই মৃত্যুর পেছনে অন্যতম কারণ হতে পারে। তৃণমূল কংগ্রেস যে আর্থিক দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি করেছে তার সাথে এই দলের বড় বড় নেতা মন্ত্রীরাই জড়িয়ে আছেন। আর সিবিআই কে তার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে সঠিক উচ্চতায় রাখবার জন্য যে সমস্ত তদন্ত, সে আরজি করের আর্থিক দুর্নীতি হোক বা শিক্ষা চুরির ক্ষেত্রেই হোক, যারা দোষী তাদেরকে যতদিন না উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ তারা সুচারুরূপে করবে, এটাই আমরা আশা রাখি। বাগুইআটিতে স্বামীকে খুনের ঘটনায় গ্রেপ্তার স্ত্রীর প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের ছক। বুধবার বাগুইআটিতে ভোলা হালদারকে কুপিয়ে খুন, অভিযোগ স্ত্রী উপাসনা হালদারই খুন করে স্বামী ভোলাকে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, আর কি জানা যাচ্ছে এই উপাসনার বিষয়? দেখো, পরকীয়ার জেরে গত বুধবার স্বামী ভোলা হালদারকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে উপাসনার প্রেমিক শুভ রাজবংশী এলাইস পটলা। আজ তাকে বারাসাত আদালতে পেশ করে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে, কিন্তু বারাসাত আদালত 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। যেটি পুলিশ সূত্র মারফত খবর, স্বামীকে খুন করার পর এই স্ত্রী উপাসনা হালদারকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এই প্রেমিক শুভ রাজবংশী, এবং পালিয়ে যাওয়ার পর শুভ রাজবংশী তিনি কিন্তু সেই বাড়ির ছাদে গিয়ে আত্মগোপন, গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, এবং যে উপাসনার যে স্বামী ভোলা হালদারকে নৃশংসভাবে খুন করে বাথরুমের ভেতরে ফেলে দিয়ে বাথরুমটি বন্ধ করে দেয়, এবং সমস্ত কাজে সহযোগিতা করেছিল এই উপাসনার প্রেমিক শুভ হালদার। এবং সেই সমস্ত অর্থাৎ শুভ রাজবংশীর বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট ধারা, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং উপাসনা হালদার খুন করার পর বাড়ি থেকে বেরিয়ে কেষ্টপুরে যান এবং সেখান থেকে বাসে করে উল্টোডাঙ্গার দিকে পালিয়ে যায়, এমনটাই কিন্তু পুলিশের। রঞ্জিত, এবং এর পাশাপাশি আরো একটা তথ্য উঠে আসছে, উপাসনার বিরুদ্ধে তার প্রথম পক্ষের স্বামীকেও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই উপাসনাকে, এমন তথ্য সামনে আসছে।